বিরতি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সিন্ধুনা লোকমান হোসেন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি মোসাম্মদ আতিয়া আক্তার, সহকারী শিক্ষক, সিন্ধুনা লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়, হাতিবান্ধা, লালমনিরহাট। আজকে আমি নবম ও দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা সম্পর্কে আলোচনা করব। আলোচনার প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি। আর ইতিহাস পরিচিতির যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইতিহাসের উপাদান। তাহলে গত ক্লাসে আমরা জেনেছি ইতিহাস পরিচিতি সম্পর্কে, যে ইতিহাস কি। ইতিহাসটা হচ্ছে একটা বাস্তব ঘটনাকে নিয়ে কেন্দ্র করে অতীতের যে ঘটনাবলী সেটা অবশ্যই সত্যনিষ্ঠ, বাস্তবনিষ্ঠ এবং লিখিত হতে হবে, তাহলেই সেটা হবে ইতিহাস। এখন আমরা ইতিহাসের উপাদান সম্পর্কে আলোচনা করব। তাহলে ইতিহাসের উপাদান কি? যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকে ইতিহাসের উপাদান বলা হয়। ইতিহাসের উপাদানকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে লিখিত উপাদান আর একটা হচ্ছে অলিখিত বা প্রত্নতত্ত্ব উপাদান। ইতিহাসের উপাদান দুইটি। ইতিহাসের উপাদান হচ্ছে দুইটি, একটি হচ্ছে লিখিত উপাদান অলিখিত। বা তথ্য। লিখিত উপাদান, আরেকটি হচ্ছে অলিখিত বা প্রত্নতত্ত্ব উপাদান। এখন লিখিত উপাদানটা কি? লিখিত উপাদান হচ্ছে ইতিহাস রচনায় লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ এবং দলিলপত্র। লিখিত উপাদান। লিখিত উপাদান, লিখিত উপাদানের মধ্যে হচ্ছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র। আবার বিভিন্ন দেশি বিদেশি সাহিত্যকর্মের উপর ভিত্তি করে আবার লিখিত উপাদানকে লিখিত উপাদানে কিছু তথ্য পাওয়া যায়। যেমন হচ্ছে বেদ, কৌটিল্যের অর্থশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র। তারপর হচ্ছে কলহনের রাজতরঙ্গিনী, কলহনের
রাজতরঙ্গিনী। মিনহাজুস সিরাজে সিরাজে তবকাতি নাসিরি। মিনহাজুস সিরাজে তবকাতি নাসিরি আবুল ফজলের আইনি আকবরী। তাহলে লিখিত উপাদান হচ্ছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র। এছাড়াও বিভিন্ন বৈদেশিক রীতিনীতির উপর ভিত্তি করে বেদ, কৌটিল্যের অর্থশাস্ত্র, কলমের রাজতরঙ্গিনী, মিনহাজুস সিরাজে তবকাতি নাসিরি, আবুল ফজলের আইনি আকবরী। এছাড়াও পৌরাণিক কাহিনী হিসেবে পাওয়া গেছে পৌরাণিক কাহিনী ভিত্তিক লেখক লামা তারুনাথের বর্ণনা। ঐতিহাসিক পৌরাণিক কাহিনী ভিত্তিক লেখক ঐতিহাসিক লামা তারুনাথের বর্ণনায়ও আছে। পাল বংশে গোপালের রাজত্ব এবং তার রাজ্য বিস্তার। পৌরাণিক কাহিনী ভিত্তিক লেখক ঐতিহাসিক লামা তারুনাথের কাহিনীতেও বর্ণনাতেও পাওয়া গেছে তার রাজত্ব এবং তার উত্থান পতন সম্পর্কে। এখন আমরা জানবো অলিখিত বা প্রত্নতত্ত্ব উপাদান। অলিখিত বা প্রত্নতত্ত্ব উপাদান যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সেই বস্তু বা উপাদানই হচ্ছে প্রত্নতত্ত্ব নিদর্শন। প্রত্নতত্ত্ব নিদর্শন সমূহ মূলত অলিখিত উপাদান, যেমন হচ্ছে মুদ্রা। মুদ্রা হচ্ছে একটা প্রত্নতত্ত্ব বা অলিখিত উপাদান, কারণ এই মুদ্রার মাধ্যমে আমরা সেই সময় সেই রাজার রাজত্বকাল বা রাজার রাজ্য বিস্তার বা রাজার যে শাসনকাল সেই সম্পর্কে জানতে পারি। মুদ্রাতে তার যে সাল খচিত দেওয়া থাকে সেটা সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে সেই সময়ের অলিখিত উপাদানের মধ্যে গ্রহণযোগ্য একটা উপাদান হচ্ছে মুদ্রা। তারপর হচ্ছে শিলালিপি। শিলালিপিও হচ্ছে একটা অলিখিত উপাদান, কারণ সেই সময়ে সেই রাজারা যখন যে রাজা রাজত্ব করেছিল সেই সময়ে তার রাজত্বকাল এবং তার সময়টা এই শিলালিপি করে রাখা হতো। তারপর হচ্ছে স্তম্ভলিপি। মুদ্রালিপি, তাম্রলিপি, ইমারত।
এছাড়া প্রত্নতত্ত্ব নিদর্শন হিসাবে আছে নরসিংদী কুয়ারি বটেশ্বর। নরসিংদী কুয়ারি বটেশ্বর। নরসিংদী কুয়ারি বটেশ্বর বাংলাদেশের বগুড়ার মহেস্থানগড়। বগুড়ার মহেস্থানগড়। পাহাড়পুরের সোমপুর বিহার। পাহাড়পুরের সোমপুর বিহার। পাহাড়পুরের সোমপুর বিহার। তারপর কুমিল্লার ময়নামতি। কুমিল্লার হচ্ছে ময়নামতি। তাহলে এই যে নরসিংদী কুয়ারি বটেশ্বর, বগুড়ার মহেস্থানগড়, পাহাড়পুরের সোমপুর বিহার, কুমিল্লার ময়নামতি, এই যে বর্ণনাগুলো এগুলোতেও প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো আমরা খুঁজে পাই। তাহলে আমরা ইতিহাসের যে উপাদানগুলো, এই ইতিহাসের উপাদানগুলো থেকেই ইতিহাসের উৎপত্তি বা ইতিহাসের উপাদান, তাহলে এই উপাদানগুলো থেকে আমরা ইতিহাসের উপাদান দুইটি পেয়েছি, একটা হচ্ছে লিখিত উপাদান আর একটা হচ্ছে অলিখিত বা প্রত্নতত্ত্ব উপাদান। লিখিত উপাদান হচ্ছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র, তাছাড়াও বিভিন্ন দেশি বিদেশি সাহিত্যকর্মের তৎকালীন কিছু তথ্য পাওয়া যায়, যেমন হচ্ছে বেদ, কৌটিল্যের অর্থশাস্ত্র, কলহনের রাজতরঙ্গিনী, মিনহাজুস সিরাজের তবকাতি নাসিরি, আবুল ফজলের আইনি আকবরী। আর পৌরাণিক কাহিনী ভিত্তিক লেখক ঐতিহাসিক লামা তারনাথেরও বর্ণনা পাওয়া যায়। সেই সময়ে পাল রাজা কিভাবে রাজত্ব করেছিল, তার রাজত্বকাল, রাজ্য বিস্তার সে সম্পর্কে জানা গিয়েছিল। আবার হচ্ছে অলিখিত বা প্রত্নতত্ত্ব উপাদান। অলিখিত বা প্রত্নতত্ত্ব উপাদান হচ্ছে যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সেই বস্তু বা উপাদানই হচ্ছে প্রত্নতত্ত্ব নিদর্শন। প্রত্নতত্ত্ব নিদর্শন সমূহ মূলত অলিখিত উপাদান, যেমন হচ্ছে মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত। তাছাড়া আছে প্রত্নতত্ত্ব উপাদান হিসেবে নরসিংদীর কুয়ারি বটেশ্বর, বগুড়ার মহেস্থানগড়, পাহাড়পুরের সোমপুর বিহার, কুমিল্লার ময়নামতি। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।